আসসালামু আলাইকুম। সারা দেশে মাদক বিরোধী অভিযান চলতেছে। আমাদের এলাকায়ও কিছুদিন আগে মাদক বিরোধী একটা সমাবেশ হয়ে গেল। আসলে এইসব মাদক বিরোধী অভিযান সমাবেশে করে কোনো লাভ নেই। যারা মাদক সেবন করে, যারা মাদক খায়, এরা মরার আগ পর্যন্ত এই মাদক ছাড়তে পারে না। মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে অথবা কোনো বড় ধরনের অসুখে পড়ে যদি সে ঘরে পড়ে যায়, তবেই সে মাদক থেকে দূরে থাকতে পারবে। এছাড়া মাদক থেকে দূরে থাকা কোনো প্রকার সম্ভব না। আমার এক কাজিনের কথা বলি। সবজি খাইতে খাইতে তার নাড়ি ফুটো হয়ে গেছিলো। তখন তার নিয়ে হলো প্রথম বলমারি, তারপরে ফরিদপুর। ওখানে নিয়ে তার অন্য জায়গাতে মাংস এনে তার ওই সেই ফুটো বন্ধ করে, মানে সাইকেলের টিউবে লিক হলে পারে যেমন লিক সারে, সেভাবে তার ওই নাড়ি ফুটো হয়ে গেছিলো। সেই ফুটো টুটো সাইডে নিয়ে আসে এবং ডাক্তার বলে যে তুমি সবজি তো দূরে থাকো, বিড়ি সিগারেটও খাইতে পারবে না। কিন্তু সেই লোক গতবার যখন আমি বাড়িতে গেলাম, ও আমার বাড়ি কাজ করতে আসছিল, দেখে কি যে উনি খাচ্ছে এগুলো। তাই আমি বললাম যে কিরে তুই এই খাস? তা বলে যে ভাই বেশি খাই না। আমি বললাম যে তোর জীবন থেকে এত বড় একটা বিপদ কেটে গেছে, এরপরেও এগুলো খাস? তা ওরে দেখার পর মনে হলো যে ও যদি এটা না ছাড়তে পারে, পৃথিবীতে কোনো নেশাখোর এইটা ছাড়তে পারবে না। আর একটা লোকের কথা বলি। আমি যখন মালদ্বীপ ছিলাম, মালদ্বীপ আমি বোর্ডে চাকরি করতাম, তখন পাশের বোর্ডে একজনের সাথে পরিচয় হলো। ওর নাম হচ্ছে আনোয়ার, বাড়ি টাঙ্গাইল। তা ওই লোক আমাকে বললো যে ভাই যখন আমি নতুন আসছি, 2-3 মাস আমার কাজকর্ম নাই, ওই দালালে আমারে একটা গেস্ট হাউসে রাখছে, ওই খাবার দাবার দিয়েছে কিন্তু কোনো কাজকর্ম নাই। তখন ওই পথে পথে ঘুরে বেড়াইছে, এখন তো বিড়ির নেশা চাপছে, এখন বিড়ি কোত্থেকে পাবে, টাকা পয়সা নাই। তখন ওই যে সাগর পাড়ে কবুতরপাড়ার কাছে, যারা মালদ্বীপ আছে তারা অবশ্যই চিনবে। তো ওইখানে বাঙালিরা এবং মালদ্বীপিয়ানরা ওখানে আড্ডা উড্ডা দেয়। তো ওরা সিগারেট টিগারেট খায়, ওই ফিল্টার ফেলায় দেয়। তো ওই বিড়ির পাশা খুঁটে খুঁটে নিয়ে আসে, ওই 15-20টা গুছায় নিয়ে আসে, গুছায় এনে ওর থেকে তামাক বাইরে করে সেই কাগজের মধ্যে সেই তামাক দিয়ে তাইদের সিগারেট বানায় বানায় খায়। তলেই মানে কতটা নেশাখোর হইলে পারা সে এই কাজটা করতে পারে। একটা ছোটো ভাইয়ের কথা বলি। সে আমার একদিন বলতেছে ভাই সিগারেট তো অনেকেই খায়, কিন্তু আমার মতো সিগারেট কেউ খাইতে পারবে না। তাই আমি বললাম কীরকম? তা সে বলে যে আমার পেটে যত বাতাস আছে, অক্সিজেন, সব বাইরে করে দেবো। বাইরে করে দিয়ে মানে অক্সিজেনের পরিবর্তে নাক বন্ধ করে গাল দিয়ে সম্পূর্ণ ভেতর ঢুকাবে। ঢুকানোর পরে 2-3 বার নিঃশ্বাস ছাড়বে, সব খালি ধোঁয়াই বেরোবে। তা সে আমার সামনে ওইভাবে সিগারেট খেয়ে দেখালো। তাহলে কতটা নেশাখোর অলিভারা, মানে অক্সিজেনের পরিবর্তে সে পুরোটা ধুমা নিতে পারে। যারা সিগারেট খান তারা চেষ্টা করে দেখতে পারবেন, আসলে মনে হয় পারবেন না। মাদক বাংলাদেশে উৎপাদন হয় না, এগুলো বাইরের দেশ থেকে আসে এবং এগুলো আসে 3টে রাস্তা দিয়ে। এক হচ্ছে বর্ডার, দ্বিতীয় হচ্ছে এয়ারপোর্ট এবং তৃতীয় হচ্ছে নৌবন্দর। এই 3টে জায়গা যদি নিরাপত্তা দেওয়া যায় এবং ঢুকতে না দেওয়া যায়, বাংলাদেশে কিন্তু মাদক আসতে পারে না এবং মাদক থাকে না। কিন্তু কিছু দুষ্কৃত কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে এগুলো বাংলাদেশের মধ্যে ঢোকে এবং আমাদের পুলিশ বাহিনীর কষ্ট হয়। পুলিশরা এরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগুলো উদ্ধার করে, এই আসামি গ্রেপ্তার করে। দেখা যাচ্ছে ওরা কোর্টে পাঠায় দেয়, কোর্টে পাঠালে পরে কিছুদিন পরে জামিন নিয়ে চলে আসে। তাহলে ওদেরকে এত কষ্ট দেওয়ার দরকার কি? বর্ডার গার্ড যারা বিজিবি আছে, এরা তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে, সেনাবাহিনীর ট্রেনিং ট্রেনিং সব কিছু তো এদের সব কিছু। আমার মতে এই বর্ডার গার্ডরে এদেরকে ক্লোজ করে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হোক। পুলিশ বাহিনীকে ভালো করে ট্রেনিং করায় ওনাদেরকে বর্ডারের দায়িত্ব দিতে হবে। নৌবন্দর এবং এয়ারপোর্ট, এখানে তো পুলিশ বাহিনী আছে। এখন ওরা বলবে যে আমরা বর্ডার তো আমাদের দায়িত্বে নাই, বর্ডার দিয়ে সব মালামাল আসে। এখন যখন 3 জায়গায় পুলিশ থাকবে, তখন কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ধরা যাবে যে এখন কেন মাদক আসতেছে। বর্ডারে পুলিশ বাহিনী ডিউটি করবে এবং পুলিশের সর্বনিম্ন বেতন হতে হবে 50,000 টাকা। 50,000 টাকা বেতন হইতে হবে। আরও সুযোগ সুবিধা ওদেরকে দিতে হবে। কোনো স্মাগলিংয়ের মধ্যে যদি কোনো পুলিশ জড়িত থাকে, ওদের সর্বনিম্ন জেল দিতে হবে 10 বছর এবং পেনশন টেনশন কিচ্ছু হবে না। এরকমের কঠোর আইন করলে পারা বাংলাদেশে মাদক থাকবে না। আর এগুলো করার সম্ভব যদি না হয়, তাহলে আরেকটা কাজ করা যেতে পারে। প্রতিটা ইউনিয়নে সরকার অনুমোদিত ডিলার নিয়োগ দিতে হবে। ওই ডিলার ওই মাদক বিক্রি করবে, এছাড়া অন্য কোনো লোক বিক্রি করতে পারবে না। যদি অন্য কোনো লোক বিক্রি করে, তাদের মানে বিনা জামিনে 10 বছরের জেল দিয়ে দিতে হবে। সরকারের নিয়োগপ্রাপ্ত ডিলারের মাধ্যমে এগুলো বিক্রি হবে এবং কার কাছে কতটুকু বিক্রি করলো তার একটা লিস্ট থাকবে। এবং এলাকা থেকে যারা প্রকৃত সব খায়, এদেরকে একটা ট্রেনিং নিতে হবে। যেমন লাইসেন্স দেওয়ার আগে বিআরটি একটা টেস্ট নেয়, টেস্ট নিয়ে তারপরে তারা লাইসেন্স দেয়। ঠিক তেমনই যারা প্রকৃত নেশাখোর, এদের একটা টেস্ট নিতে হবে। হ্যাঁ, এরা প্রকৃত এরা খায় নাকি,
এবং যারা যারা খায় এদেরকে একটা কার্ড দিতে হবে। এই কার্ডের এগেনস্টে প্রতি বছর সরকার এরা ট্যাক্স দেবে এবং সরকার বিদেশ থেকে আমদানি করে এদের কাছে বিক্রি করবে, সরকার রাজস্ব পাবে। বাংলাদেশের সবচেয়ে বেশি পার্সেন্ট রাজস্ব আসে কিন্তু এই টোবাকো থেকে, সিগারেট থেকে, ঠিক আছে। এগুলো সবজি টবজির উপরে এরকম ট্যাক্স বসায় দিয়ে, এবং এই কার্ডধারী লোকজন কিন্তু সমাজে চিহ্নিত থাকবে যে হ্যাঁ এরা প্রকৃত এরা খায়। নতুন করে যদি কেউ এই লাইসেন্স দিতে চায় বা এই কার্ড সংগ্রহ করতে চায় তারও টেস্ট দিতে হবে এবং সমাজে এরা চিহ্নিত থাকবে যে হ্যাঁ এরা প্রকৃত এরা নেশাখোর। তবে দেখা যাচ্ছে কি যে এই যে নতুন করে আর এই নেশাখোর জন্ম নেবে না। এই পুরন যেগুলো আছে দেখছে 2, 4, 20, 30, 50 বছরের মধ্যে মরে ক্লিয়ার, বাংলাদেশে কোনো নেশা থাকবে না। ধন্যবাদ সবাইকে।